দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি 4টে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, হঠাৎই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার পদত্যাগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন তিনি। রাজনৈতিক দলে যোগদানের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, মেয়াদ শেষের আগে হঠাৎ অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আচমকাই অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রবিবারই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন এবং মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে এবং রাজনীতিতে যোগদানের ইঙ্গিতও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, এবং 2018 সালের মে মাসে তিনি কাজে যোগ দিয়েছিলেন। কর্মজীবনের 5 মাস বাকি থাকতেই অবসরের সিদ্ধান্ত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি, এমনটাই তিনি জানিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচন সামনে, আর তার আগেই বড়সড় চমক। আচমকাই অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবারই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন এবং তিনি এই ইঙ্গিতও দিয়েছেন যে রাজনৈতিক দলে তিনি যোগদান করতে পারেন। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। দেখুন, এটা নতুন কিছু নয়। তিনি বিগত কয়েক মাস কয়েক বছর ধরে এই জমিটা তৈরি করছিলেন, যে কারণে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা তার ধারক বাহক হয়ে তিনি আদালতের এজলাসে বসে প্রকাশ্যে রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন এবং যেভাবে তিনি রাজ্যের শাসক দল, তার নেতা, তাদের মুখপাত্রের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জনের কথা বলতেন, তখন তো পরিষ্কারই হয়ে গিয়েছিল যে তিনি রাজনৈতিক মঞ্চে আসবেন এবং এর মধ্যেও তো বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তিনি মঞ্চ শেয়ার করেছেন। তিনি রাজনীতিতে আসুন, মানুষ যদি তাকে দুহাত ভরে গ্রহণ করে তবে মেনে নেব, কিন্তু তার আগে পর্যন্ত বিচার ব্যবস্থা ধারক বাহক হয়ে তিনি সেই জায়গাটা রাজনীতিকরণ করে বিচার ব্যবস্থাকে যেভাবে কালিমালিপ্ত করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত লজ্জার। শিক্ষক নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়ায় মশিয়া হয়ে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার বিচার প্রক্রিয়ার উপর ভরসা করে হাজার হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ দাঁড়িয়েছিল। আমরা দেখেছিলাম একের পর এক তিনি রায় দিয়েছেন, গুরুত্বপূর্ণ রায়, এবং তারই মাঝে তিনি আজ অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলে যোগদানের ইঙ্গিতও দিয়েছেন তিনি। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। প্রথমত, তিনি এখনো যেহেতু সিটিং জাজ হাইকোর্টের, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সাজে না। মাঝখানে আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য এবং অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি, যে শেষ থেকে ছাড়বো, আইনের প্রয়োগ করবই, ভয়লেসহীনভাবে যেরকম করা উচিত, সেটা তাকে একটা রাজ্যের মানুষের কাছে শুধু পরিচিতি নয়, শ্রদ্ধা সম্ভ্রমের জায়গায় নিয়ে গেছে। আমি আশা করব সব মানুষ, সব নাগরিকের এই অধিকার আছে আমাদের দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এবং সাধারণতন্ত্রের গণতন্ত্র অনুযায়ী। বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে থেকে যারা এসছেন, এই সব অভিজ্ঞতা যদি সংসদের রাজনীতিতে বা তোমার গিয়ে জনস্বার্থের কাজকর্মের মধ্যে আসে, ভালো, খারাপ নয়। কেউ মনে করেন শুধুমাত্র গায়ক গায়িকা, নায়ক নায়িকা, যেহেতু তাদের একটা ফুটেজ আছে তাদেরকেই করা যায়, কিন্তু একটা সিভিল সোসাইটি আমাদের রাজ্যে ধ্বংস হয়ে গিয়েছে। আপনাদের শোনালাম মোহাম্মদ সেলিমের বক্তব্য। লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক, আচমকাই অবসরের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রবিবারই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে এবং রাজনীতিতে যোগদানের কথা, অর্থাৎ রাজনীতিতে যোগদানের ইঙ্গিতও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং যদিও তিনি এ বিষয়ে স্পষ্ট করেছেন যে রাজনীতিতে যোগ দেব কিনা তা অবশ্যই সময় বলবে, তবে ক্ষমতাসীন দলের নানান মামলায় আমার রায় পছন্দ না হলে যেভাবে আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে আমাকে বলা হয়েছে রাজনীতির ময়দানে নামতে। কোথাও গিয়ে সেই চ্যালেঞ্জই তিনি অ্যাকসেপ্ট করলেন, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আপনাদের জানিয়ে রাখবো, রাজনৈতিক দলে যোগদানের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2018-য় তিনি তার কর্মজীবনে যোগ দিয়েছিলেন এবং এই 5 মাস অবসরের আগেই কিন্তু তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। কারোরই রাজনীতিতে যাওয়ার সুযোগ আছে, অধিকারও আছে। বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতিতন্ত্র চলছে, তাতে প্রফেশনাল মানুষ যারা, তারা রাজনীতিতে আসুন, এটা সবসময়তেই ভালো এবং গ্রহণযোগ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যাবেন কি না, কোথায় যাবেন, কেন যাবেন, ওর ব্যাপার। যেভাবে দুর্নীতিতন্ত্র চলছে এবং তার বিরুদ্ধে মানুষ যেভাবে ক্ষিপ্ত হচ্ছে, সেই লড়াইতে জুডিশিয়ারি হিসেবে ওদের যে রোল ছিল, সেই রোলটা দুর্বল না হয়ে যায়, এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত। বার্তা একটাই, রাজনীতির নামে যে অসভ্যতা, কলুষতা, নোংরামি চলছে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। এবং দুর্নীতির বিরুদ্ধে রাজ্যটাকে, মানুষকে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাপনা, সেটা করা আমাদের সবার কাজের মধ্যে পড়ে। আপনাদের শোনালাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, এবং এই জায়গা থেকে আরো একবার জানিয়ে রাখবো, রাজনৈতিক দলে যোগদানের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তার এই রায়ের উপর নির্ভর করেছিল হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। এবং কোথাও গিয়ে তিনি ক্ষমতাসীন দলকেও আক্রমণ করতে পিছপা হননি, এবং সেই জায়গায় রাজনৈতিক দলে যোগদানের আজ ইঙ্গিত দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজনৈতিক দলে যেরকম যোগদানের ইঙ্গিত দিয়েছেন, তার অবসরের 5 মাস আগে তিনি অবসরের সিদ্ধান্ত আজ জানিয়ে দিয়েছেন। কিভাবে দেখছেন আপনি এই সিদ্ধান্তকে? लोकेशन पकड़ना मुश्किल है। अरे वो ওখানে কেন ঢুকিয়ে দিল? দিলীপ বাবু, শোনা যাচ্ছে? মঙ্গলবার পদত্যাগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন, এবং পাশাপাশি তিনি রাজনৈতিক দলে যোগদানের ইঙ্গিতও দিয়েছেন। কিভাবে দেখছেন আপনি বিচারপতির এই সিদ্ধান্তকে? এখন এইসব চর্চা অনেক চলছে, কি করবেন, কবে করবেন, যতক্ষণ না করছেন কিছু বলা ঠিক নয়। আর যদি পদত্যাগ করেন আর রাজনীতিতে আসেন, নতুন ঘটনা নাই। এরকম অনেক বিচারক, আইএএস, আইপিএস, আমলা, তারা এসছেন আগে রাজনীতিতে। তো তিনি আসেন, হ্যাঁ, উনি একজন জেদি লড়াকু লোক, সৎ লোক, যদি আসেন ভালো হবে রাজনীতির ক্ষেত্রে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইন। আর যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, তৃণমূল ছাড়তে চলেছেন তাপস রায়, এমনটাই জানা যাচ্ছে। 6 মার্চ তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন, এবং আপনাদের জানিয়ে রাখবো, এবং এই ঘোষণা তিনি করেছেন যে তৃণমূল ছাড়তে চলেছেন। তৃণমূল ছাড়লেন কি তাপস রায়, এ প্রশ্ন উঠছে, এবং 6 মার্চ তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন, এমনটাই কিন্তু তৃণমূল ছাড়লেন কি তাপস রায়, এমনটাই জল্পনা সামনে আসছে। 6 মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তাপস রায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল ছাড়ছেন কি তাপস রায়, জল্পনা যেরকম সামনে আসছে, 6 মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তাপস রায়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তৃণমূল ছাড়ছেন তাপস রায়, এই প্রশ্ন সামনে আসছে, তবে 6 মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তাপস রায়। তবে কি তৃণমূল ছাড়তে চলেছেন তাপস রায়, এমনটাই জল্পনা শুরু হয়েছে। 6 মার্চ বড় ঘোষণা তিনি করতে পারেন, 6 মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তাপস রায়। তৃণমূল ছাড়ছেন তাপস রায়, এই প্রশ্ন উঠছে যেরকম, 6 মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে।
এবং আমরা গতকালই দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বেরোজির পোস্ট করেছেন এবং তার আগেও আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে, যেখানে তিনি বিভিন্ন সময় তার ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত হোক সেই দাবি তুলেছিলেন কুণাল ঘোষ। এবং সেই জায়গা থেকে তাপস রায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তবে ঠিক কী কারণে তিনি এখনো পর্যন্ত তৃণমূল ছাড়তে চলেছেন কি, এই বিষয়ে প্রশ্ন যেরকম উঠছে। তবে 6ই মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তাপস রায়। তবে আপনাদের জানিয়ে রাখবো যে গতকালই তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন এমনটাই জানা যাচ্ছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য গতকাল করেছিলেন। তৃণমূল কংগ্রেস ছাড়ছেন তাপস রায়, এই প্রশ্ন সামনে আসছে। 6ই মার্চ বড় সিদ্ধান্ত নিতে পারেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে একের পর এক কুণাল ঘোষ যে পোস্ট করেছেন, তিনি গতকালও কুণাল ঘোষ তিনি সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, আমরা দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষ এক্স স্যান্ডেলে গতকালও তিনি সরাসরি নিশানা করছেন এবং তারই মাঝে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য গতকাল করতে দেখা গিয়েছিল তাপস রায়কে। তার মাঝে যে বিষয় উঠে আসছে এবং এখনো পর্যন্ত যে প্রশ্ন দানা বাঁধছে রাজনীতির অন্দরে, তৃণমূল কি তবে ছাড়তে চলেছেন তাপস রায়? দেখো, গত কয়েকদিনের ধরে যে ঘটনা ঘটছে তাতে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা তাপস রায়। এবং যেভাবে তার বাড়িতে ইডির অভিযান হয়েছিল এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এর পিছনে রয়েছেন, তারপর থেকে অত্যন্ত ক্ষুব্ধ। দলের প্রথম সারির নেতৃত্বের পক্ষ থেকে তাপস রায়ের পক্ষে কোনো মন্তব্য করা হয়নি বা পক্ষে কোনো বক্তব্য রাখা হয়নি। তখন থেকে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং যেটুকু সূত্র মারফত আমরা জানতে পারছি যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। আগামী 6 বা 7 তারিখ তিনি বৃহত্তর কোনো সিদ্ধান্ত নেবেন যে তিনি আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল করবেন কিনা বা রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। তার জন্য সিদ্ধান্ত আরো 3-4 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 6 বা 7 তারিখের মধ্যে তিনি সেই সিদ্ধান্ত নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু তাপস রায়। তিনি শুধুমাত্র বরানগরের তিনি বিধায়ক নন, তিনি দমদম ব্যারাকপুরের সভাপতিও রয়েছেন। এবং সেই জায়গা থেকে তাপস রায়ের এই সিদ্ধান্ত আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন। তিনি বউবাজার, চৌরঙ্গি সহ একাধিক জায়গাতে তিনি বিধায়ক হয়েছেন। তাকে উত্তর 24 পরগনার বরানগরে প্রার্থী করা হয়েছিল, সেখানেও তিনি পরপর 2বার নির্বাচিত হয়েছেন। কিন্তু গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে তাতে অত্যন্ত ক্ষুব্ধ এবং বেশ কয়েকদিন ধরেই তিনি কিন্তু উত্তর 24 পরগনার তার যে কর্মসূচি রয়েছে সেগুলোতেও তিনি ব্যতি রেখে চলছেন এবং একেবারে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে দূরে নিজেকে সরিয়ে রেখেছিলেন। সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে তাপস রায় কি করবেন। যেটুকু সূত্র মারফত আমরা জানতে পারছি তিনি তৃণমূল কংগ্রেস আর থাকবেন না বা তৃণমূল কংগ্রেস তিনি ছাড়তে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে রাজনীতিতে প্রচুর পরিবর্তন হয় প্রতি ঘন্টায়। একদমই দেবজ্যোতি, এবং আমরা গতকাল যে দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি যে বিস্ফোরক মন্তব্য একের পর এক করেছেন, কখনো টিকিট নিয়ে করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যদি তিনি দল ছাড়েন, যদি এই প্রশ্ন এখনো পর্যন্ত উঠছে, তাহলে কোন দলে যেতে পারেন? এখনো পর্যন্ত কি জল্পনা, কি সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, সেই সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সম্ভাবনা জন্য আরো 2-3 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 6 বা 7 তারিখ অপেক্ষা করতে হবে। সেদিন কিন্তু এই রাজ্যে বড়সড় বেশ কয়েকটি রাজনৈতিক দল পরিবর্তনের ঘটনা ঘটতে পারে। সেই দিন কোনো সিদ্ধান্ত নেবেন কিনা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেসের যেভাবে অপমান সহ্য করেছেন এবং যেভাবে তাকে কলকাতা, উত্তর কলকাতার সভাপতি করা হয়েছিল এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় তাকে উত্তর কলকাতার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন থেকেই তিনি একটা মানসিক সিদ্ধান্ত নিয়েছিলেন
তবে গত কয়েকদিন পরে একটা একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি, ধন্যবাদ জানাবো তোমাকে দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো এই বিষয়ে আমরা তাপস রায়ের সঙ্গে ফোন লাইনে যোগাযোগ করলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। এখন সময় একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটে আসানসোলে পদ্ম প্রার্থী হতে নারাজ ভোজপুরি নায়ক গায়ক পবন সিং। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি এই বিষয়ে জানতে গেলেন এবং এই প্রার্থী ঘোষণার পর থেকেই সুর চড়ায় তৃণমূল নেতৃত্ব। বাঙালি মহিলা বিদ্বেষী ভোজপুরি নায়ক গায়ক সোশ্যাল সাইটে তৃণমূল নেতৃত্ব সুর চড়াতে থাকেন এবং তারপর থেকে যে বিষয় সামনে আসতে থাকে আমরা দেখেছি যে পবন সিং তিনি নিজে জানিয়ে দিলেন যে আমাকে প্রার্থী করার জন্য ধন্যবাদ, তবে অনিবার্য কারণে তিনি দাঁড়াতে পারছেন না, এমনটাও নাড্ডাকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন পবন সিং। বিজেপির তালিকা ঘোষণার 24 ঘন্টার মধ্যেই প্রার্থী হতে নারাজ পবন সিং। আসানসোল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, আমরা দেখেছি যে গতকাল যখন এই প্রার্থী ঘোষণা হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার নাম সামনে আসার পর থেকে যেরকম আসানসোলবাসী তাদের প্রতিক্রিয়াও যেরকম আমরা শুনিয়েছি সকাল থেকে, তারা যেরকম ক্ষুব্ধ, তারা যেরকম একাধিক মন্তব্য করেছেন এবং তৃণমূল নেতৃত্ব তারাও সুর চড়িয়েছেন, সব মিলিয়ে তার জন্য কি সরে দাঁড়ালেন পবন সিং? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আসানসোলবাসী তারা কি বলছেন? তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিই যে আসানসোলে যে গতকাল যে তোমার বিজেপির তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছিল সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের 20টি জায়গার প্রার্থীদের নাম ঘোষণা করেছিল 20টি লোকসভা কেন্দ্রের, ঠিক তেমনি 20টার মধ্যেই আসানসোল এবং আসানসোলে পবন সিংয়ের নাম ঘোষণা হয় এবং এই নাম ঘোষণা পরেই আসানসোলে মহিলাদের মধ্যে, বাঙালি মহিলাদের মধ্যে এক অন্য রকমের প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু তাদের বক্তব্য ছিল যে এই যে পবন সিং, সেই পবন সিং হামেশাই দেখা যায় যেতে বাঙালি মহিলাদের উপরে তার যে অশ্লীল ভাষা এবং কটূক্তি করা এবং গানের মাধ্যমে নানা রকমের প্রদর্শন, নোংরা প্রদর্শন, এইগুলো যে এখন ভাইরাল হয়েছে, সব জায়গায় মানুষ দেখতে পাচ্ছে, পাশাপাশি পোর্টালে দেখা যায়, ভিডিওতে। এই দেখে আসানসোলের যে বাঙালি সমাজ বা বাঙালি সংস্কৃতির মনোভাবাপন্ন মানুষ তারা যেমন একদিকে এর প্রতিবাদ করেছে, ঠিক তেমনি তার পাশাপাশি আসানসোলে যারা বাঙালি এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে কাকে প্রার্থী করা হয় সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো পবিত্র বন্দ্যোপাধ্যায় সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রেখেছিলাম বিরতিতে যাওয়ার সময়, পবন সিংকে নিয়ে যেরকম তৃণমূল নেতৃত্ব তারা সুর চড়িয়েছেন গতকাল যখন দিল্লির সদর দফতর থেকে বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা হলো এবং সেখানে আসানসোলে পদ্ম প্রার্থী করা হয়েছিল পবন সিংকে, তবে 24 ঘন্টার মধ্যে তিনি জানিয়ে দিলেন যে তিনি পদ্ম প্রার্থী অর্থাৎ তিনি প্রার্থী হতে নারাজ। কিছু কারণে আসানসোলের কেন্দ্র থেকে তিনি লড়বেন না, এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। তবে প্রার্থী করার জন্য নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছেন পবন সিং। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শোনাবো। আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসলে এর পিছনে আরও একটা কারণ আছে। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির জেতা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন।
আসানসোলের বিজেপি প্রার্থী হতে নারাজ পবন সিং। পবন সিংকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন বাংলার মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও ক্ষমতা। এমনটাই পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে জানিয়ে দিয়েছেন পবন সিং, এবং যেখানে তিনি বলেছেন যে অনিবার্য কারণেই তিনি এই লড়াই অর্থাৎ এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চান না, এমনটাই জানিয়ে দিয়েছেন। যেখানে তার নাম ঘিরে নানান বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মাধ্যমে, সেই বিতর্কের জন্যই কি তিনি সরে দাঁড়ালেন এই প্রশ্ন সামনে আসছে, এবং পাশাপাশি নিজেই তিনি এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে এই কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। এবং তারপরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা লিখেছেন যে অদম্য ইচ্ছা শক্তি ও ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছেন পশ্চিমবঙ্গ মানুষের, এবং এই কারণেই সরে দাঁড়াতে হয়েছে তাকে। এবং এই ঘটনায় এমনটাই কিন্তু তিনি বলেছেন। লোকসভা ভোটে আসানসোলে পদ্ম প্রার্থী হতে নারাজ ভোজপুরি নায়ক গায়ক পবন সিং। আসানসোলে বিজেপি প্রার্থী হতে নারাজ, যেখানে তিনি স্পষ্টই এক্স হ্যান্ডেলে নাড্ডাকে ট্যাগ করেই উল্লেখ করেছেন। আসছে পরের খবরে। লোকসভা ভোটে বিজেপির প্রথম দফায় প্রার্থী ঘোষণা হতেই বিদ্রোহী অনুপম ফের সোশ্যাল মিডিয়ায় উগরে দেন ক্ষোভ। দলের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সমঝোতা নিয়ে বিস্ফোরক অনুপম। 2016-21 হেরে যাওয়া প্রিয়া সাহাকে প্রার্থী করে কি ফায়দা তুলতে পারবে বিজেপি, উঠছে প্রশ্ন। বিদ্রোহী অনুপম হাজরা কখনো শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ, কখনো আবার দলের বিরুদ্ধেই উগরে দেন ক্ষোভ। বারবারই বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তির কারণ হয়েছেন এই বিদ্রোহী বিজেপি নেতা। অনুপমের একাধিক পোস্টে ঝড় ওঠে রাজনৈতিক মহলে। রবিবার ফের বিস্ফোরক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। কি লিখেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম? বোলপুর লোকসভা কেন্দ্র আসনটি বিজেপির জেতা সিট। তৃণমূলের সঙ্গে কখন কোটি টাকার সমঝোতা হবে তা ধরতেও পারবেন না। 2014 সালে তৃণমূলের হয়ে বোলপুর কেন্দ্রে অনুপম দাঁড়ান এবং জেতেন। 2019 লোকসভার আগে বিজেপিতে যোগ দিয়ে যাদবপুরে টিকিট পান এবং নির্বাচনে হেরে যান। শনিবার 24-এর লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় প্রকাশ্যে এসেছে 20 জন প্রার্থীর নাম, তবে সেই তালিকায় নেই অনুপম হাজরার নাম। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। অনুপম মনে করেছিলেন বোলপুর থেকে এবার টিকিট পাবেন তিনি, কিন্তু দল তার বদলে প্রিয়াকে প্রার্থী করতেই বিস্ফোরক অনুপম। ওনার মনে হয় জানা উচিত ছিল যে আমি খুব গরিব পরিবারেরই গৃহবধূ একজন, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক অফার, আমি কাউন্সিলর থাকাকালীন বলুন, দুবার বিধানসভা ক্যান্ডিডেট থাকার সময়ও অনেক ওনারা আমাকে অফার দিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই আমি মাথা নত করিনি তাদের কাছে। টিকিট না পাওয়াতেই কি ক্ষোভ উগরে দিয়েছেন অনুপম? জল্পনা তুঙ্গে। অন্যদিকে বোলপুরে বিজেপিকে প্রতিযোগী মনে করছে না তৃণমূল। দলের বিরুদ্ধে উনি বরাবরই পোস্ট করে থাকেন। আগে যে দলে ছিল সেই দলও তার বিরুদ্ধে পোস্ট করেছে, এখানে এসেও করছে। মানে বিরোধিতা করাটা ওনার একটা মানে স্বভাবের মধ্যে আসে। এটা আপনারা আগেও দেখেছেন, বিরোধিতা করা কিছু জনের স্বভাবে থাকে, তাই উনি হয়তো বিরোধিতা করছে। কেউ নেই মিডিয়া ছাড়া, তো কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে তো কোথাও বেরোয় না। কেউ নেতা মনে করে? আমরা তো মনে করি। পরাজিত প্রিয়াই প্রার্থী। 2015 সালে সাঁইথিয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী কাউন্সিলর। 2016 সালে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। 2021 সালে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। বিধানসভায় দুবার হেরে যাওয়ার পরও কেন প্রিয়া সাহাকে লোকসভায় টিকিট? লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে সরব অনুপম। এর আগে দলের বিরুদ্ধে আক্রমণ শানানোয় জাতীয় সম্পাদকের পদ নিয়েছেন তিনি। ফের দলের বিরুদ্ধে বিদ্রোহী অনুপম। এবার কি পদক্ষেপ নেবে শীর্ষ নেতৃত্ব? প্রশ্নের মুখে অনুপমের রাজনৈতিক ভবিষ্যৎ। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। এ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তিনি নানা বিতর্কিত মন্তব্য করেছেন দলীয় অন্দরে থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি জাতীয় সম্পাদকের পদও তিনি খুইয়েছেন। তবে এবারের তার যে এই পোস্টে কতটা প্রভাব পড়বে দলীয় অন্দরে? এখনো পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব বা বীরভূম জেলা নেতৃত্ব তারা কি পদক্ষেপ নেবেন, কিছু কি জানা গিয়েছে বিষয়ে?
দেখো পদক্ষেপ কি নেবে, বিশেষ করে বীরভূমের বা বোলপুরের সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি, তাদের তো দলীয় বিষয়, তবে অবশ্যই কি নেবে সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। তবে অবশ্যই অনুপমের যে আজকে এই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, সেই পোস্ট নিয়ে কিন্তু মোটেই অনুপমকে পাত্তা দিতে চাইছেন না বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির যারা নেতারা রয়েছেন তারা সকলেই। তার কারণ তুমি জানো যে সন্ন্যাসীচরণ মণ্ডল থেকে শুরু করে বোলপুরের বিজেপির সাংগঠনিক জেলার অন্যান্য যারা নেতারা রয়েছেন বিজেপির, তাদের সকলের সাথে আজকে সকালে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু অনুপমকে একেবারেই পাত্তা দিতে চাইছেন না। এবং অনুপমের যে এই পোস্ট, তাতে দলগতভাবে বিজেপির কোনো প্রভাব পড়বে না এমনটাই কিন্তু দাবি করছেন। তুমি জানো যে এদিন অনুপম হাজরা তার যে সোশ্যাল মিডিয়ার যে পোস্ট সে যে লিখেছে, সেটা একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি পোস্ট। তার কারণ হচ্ছে তুমি জানো যে সেখানে পরিষ্কারভাবে লিখছে অনুপম যে বোলপুর লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রে বিজেপির নাকি জেতা সিট এটা, এবং সচেতনভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি একজন হেভিওয়েট প্রার্থী তারা দেয় নাই, একজন দুর্বল প্রার্থীকে দিচ্ছে, এবং তৃণমূলের সাথে আতাত করে কোটি কোটি টাকা ডিল কখন যে করে নেবে দলের যারা নিচুতলার সাধারণ কর্মী তারা কিন্তু কেউ জানতে পারবেন না। অর্থাৎ তিনি কিন্তু এই মেসেজ কিন্তু ছুড়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে অনুপমের পোস্টকে ঘিরে রীতিমতো নির্বাচনের আগেই শোরগোল পড়ে গেছে বীরভূম জেলা জুড়ে। অবশ্যই অনুপমকে বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি এই পোস্ট করার পর কোনো রকম কোনো কিছু কিন্তু প্রতিক্রিয়া দিতে চাননি। তবে অবশ্যই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা তাদের অন্তর্কলহ, তাদের নিজস্ব ব্যাপার, তবে তৃণমূল এখানে কোনো রকম কোনো কিছু মন্তব্য করবে না। তবে অবশ্যই বোলপুর লোকসভা কেন্দ্রের যে বিজেপির প্রার্থী পিয়া সাহা হয়েছে, তাতে তৃণমূলের জয়টা আরও নিশ্চিত হয়ে গেল। তার কারণ হচ্ছে এই যে পিয়া সাহা, তাকে অধিকাংশ মানুষ নাকি চেনেন না, এমনটাই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে অনুপমের যে পোস্ট নির্বাচনের আগে যথেষ্টই কিন্তু একেবারেই একটা বিতর্কের সৃষ্টি করেছে। পাশাপাশি এটা বলাও ভালো, বিজেপির তরফ থেকে এটা বলা হচ্ছে বোলপুর সাংগঠনিক বিজেপি জেলার পক্ষ থেকে, যে অনুপম নাকি আগেভাগেই চিন্তা করেছিল যে বোলপুর লোকসভা যে কেন্দ্র, সেখান থেকে বিজেপির প্রার্থী সে হতে পারে, দল হয়তো তাকে টিকিট দেবে, কিন্তু দল যেহেতু শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাকে টিকিট দেয় নাই, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপম চূড়ান্ত হতাশার মধ্যে রয়েছে, সে পাগল হয়ে গেছে, পাগলামি করছে, এই ধরনের কিন্তু মন্তব্য কিন্তু বিজেপির জেলা নেতৃত্ব বলছেন, এবং জানিয়ে রীতিমতো দিনভর কিন্তু এই রাঙামাটি জেলা বীরভূমের বিজেপির অন্তরে যে কলহ, সেটাই সেই চিত্রই কিন্তু সামনে আসছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন বীরভূম থেকে। বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তবে দুর্বল প্রার্থীকেই কেন ওই কেন্দ্রে দেওয়া হলো, কারণ এর আগে আমরা দেখেছি 3টি নির্বাচনে হেরে গিয়েছিলেন এই প্রিয়া সাহা। লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। শনিবার 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলার 20 জন প্রার্থীর নাম। মালদহ উত্তর কেন্দ্র থেকে এবারও প্রার্থী হচ্ছেন খগেন মুর্মু। রবিবাসরীয় ছুটির দিনে প্রচার শুরু করলেন তিনি। কথা বললেন কলকাতা টিভির প্রতিনিধির সঙ্গে। লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, তবে শনিবারই 195 জনের নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় রয়েছে বঙ্গের 20 জন প্রার্থীর নামও। মালদহ উত্তর কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু রবিবাসরীয় প্রচারে নিজের প্রচার নিজেই শুরু করলেন তিনি। রীতিমতো দেওয়াল লিখে শুরু হলো প্রচার। 2019-এর লোকসভায় ওই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি। এবারও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে দলীয় শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছেন বিজেপি প্রার্থী। সাধারণ মানুষের কাছেও কৃতজ্ঞ তিনি। আমি সবচাইতে খুশি হয়েছি যে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষ যারা আজকে হচ্ছে যে গত 2019 সালে সাংসদ হিসেবে নির্বাচিত করবার ক্ষেত্রে আশীর্বাদ করেছিলেন, তারা আজকে দ্বিতীয়বারের জন্য আবার এখানে আশীর্বাদ করবেন। মানুষের মধ্যে সবাই ফোন করছিলেন যে কবে নাম ঘোষণা হবে, তো তারা সবচাইতে বেশি খুশি হবেন। মালদহ উত্তর কেন্দ্র থেকে নিজের জয় ছাড়া আর কিছুকে গুরুত্ব দিচ্ছেন না খগেন মুর্মু। ভোটের প্রচারে দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিঁধলেন তিনি। একসময় মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিলেন, যে পশ্চিমবাংলার মানুষের সমস্ত তাদের সমস্যা দূর করবেন, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিলেন। একটাও কাজ করেননি, লুট ছাড়া কিছু করেননি। মানুষকে এখানে সব দিক থেকে বঞ্চিত করা ছাড়া কিছুই করেননি। দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে আছে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস মানুষের কাছে এখন গ্রহণযোগ্য না।
প্রার্থী তালিকা ঘোষণার আগে শোনা যাচ্ছিল মালদহ উত্তর কেন্দ্রে প্রার্থী বদল করতে পারে বিজেপি। তবে তালিকায় খগেন মুর্মুর নামই চূড়ান্ত হওয়ার পর তাঁর দাবি এসব তৃণমূলের অপপ্রচার। বিরোধী শিবির নিজেদের দল গোছাতে হিমশিম খাচ্ছে, তাই বিরোধীদের বেশি গুরুত্ব না দিয়ে জোরদার ভোট প্রচারে আপাতত মনোনিবেশ করতে চাইছেন তিনি। মালদহ থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আদালতের রায়ে দোষী এক জেলখাটা আসামির বয়ানে 225 দিনের বেশি বন্দী কলকাতা টিভির সম্পাদক কৌস্তব রায়। একথা পরিষ্কার, কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্যই এই পদক্ষেপ। কিন্তু কোনো চাপের কাছেই মাথা নত নয়। এ বাংলায় মোদির সফরের দিনেই সে কথা আবার জানিয়েছিলেন কৌস্তব রায়। লড়াই, আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এসবের আলোচনা হলেই একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। 1975 সালের 26শে জুন দেশে জরুরি অবস্থা লাগু করা হলো। তার কিছুদিন পরেই জর্জ ফার্নান্ডেজ আর তাঁর দুজন সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কোন জেলে পাঠানো হয়েছে তা নিয়ে দ্বন্দ্ব ছিল, কারণ তখন মিডিয়া এত সর্বব্যাপী ছিল না। বেশ কিছুদিন পরে হাজারিবাগ জেল থেকে আদালতে নিয়ে আসা হলো জর্জ ফার্নান্ডেজকে, হাতে শেকল পরানো। কেন? কারণ তখনও অভিযুক্ত আসামিকে শেকল পরানো যাবে না, ডান্ডা বেড়ি দিয়ে নিয়ে যাওয়া যাবে না, এমন রায় আসেনি। সব দলের সরকার অভিযুক্তদের শেকল পরিয়ে হাজির করত। বাম আমলে নকশাল নেতা আজিজুল হকের হাতে শেকল বাঁধার ছবি আমরা দেখেছি। সে কথা থাক, আমরা 76-এর মার্চ নাগাদ সেই ছবি দেখেছিলাম। প্রিজন ভ্যান থেকে জর্জ ফার্নান্ডেজকে নামানো হচ্ছে। উনি স্লোগান দিচ্ছেন, হর জোর জুলুমকে টক্কর মে সংঘর্ষ হামারা নারা হ্যায়। এই স্লোগান জর্জের নিজের তৈরি নয়, কিন্তু তারপর থেকে এই স্লোগানের ব্যবহার বেড়ে গেল। জয়প্রকাশের আন্দোলনের সময় বিহার, উত্তর ভারত জুড়ে স্বৈরাচারের প্রতিবাদে স্লোগান উঠত, হর জোর জুলুমকে টক্কর মে সংঘর্ষ হামারা নারা হ্যায়। হর জোর জুলুমকে টক্কর মে সংঘর্ষ হামারা নারা হ্যায়। ইতিহাসের অনেক বাঁক আর মোড় আছে, অনেক কিছু যা মনে হতো সম্ভব নয় তা হতে দেখেছি আমরা। তো জর্জ শেষমেশ বিজেপি জয়েন করেছিলেন, সেটাও আজকের আলোচনা নয়। বহু পুরনো এই স্লোগান আবার সেদিন আদালতের বাইরে একইভাবে প্রিজন ভ্যান থেকে নামার সময় শোনা গেল। অবশ্যই খানিক বাঙালি উচ্চারণে, বাঙালি লফজে। আমাদের সম্পাদক, যিনি এক ঘোষিত অপরাধীর দেওয়া এক মিথ্যে অভিযোগের ভিত্তিতে 230 দিন জেলেই আছেন, তিনি বললেন, হর জোর জুলুমকে টক্কর মে সংঘর্ষ হামারা নারা হ্যায়। हर जुल्म के खिलाफ में संघर्ष हमारा नारा है। हर जुल्म के खिलाफ में संघर्ष हमारा नारा है। প্রত্যেক অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়ে যাব। হ্যাঁ, মোদিজি বাংলায় এসে অবিরাম মিথ্যে বলে যাচ্ছেন। সেই দিনেই আমাদের সম্পাদক জানিয়ে দিলেন, শিরদাঁড়া টিকাও হ্যায়, বিকাও নেই। কলকাতা টিভি। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, এছাড়াও রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে বৈঠক হবে। রাতে আসবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজই নির্বাচন কমিশনের বেশ কয়েকজন আধিকারিক। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি। সত্যসুন্দর, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন এই বৈঠকে। কি কি বিষয়ে মূলত আলোচনা হবে? এখন লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের প্রতিনিধিরা ইতিমধ্যে একদল তারা উপস্থিত রয়েছেন সদস্যরা। রাতেই কলকাতার আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। যেটা জানা যাচ্ছে, মধ্য কলকাতার একটি 5-তারা হোটেলে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ জাফতাবের সঙ্গে নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে বৈঠকে বসবেন ফুল বেঞ্চের সদস্যরা। তার পাশাপাশি কিন্তু এ রাজ্যের রাজ্য পুলিশের যে নোডাল অফিসার রয়েছেন আনন্দ কুমার, তার সঙ্গেও কিন্তু বৈঠক রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার যে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে মূলত আলোচনা এবং সেক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখা হবে। বিভিন্ন ভোট কেন্দ্রগুলো সার্বিক ব্যবস্থা কিরকম রয়েছে
ভোটার তালিকার যে সংশোধন এবং পরিমার্জন হয়ে ইতিমধ্যেই যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে কারো নাম বাদ দিয়েছে কিনা, এবং সেই সঙ্গে মূলত আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু বিশেষ নজরে রাখছে নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই 14 জনের যে টিম, সেই 14 জনের টিম শহরে এসে আগামী 2 দিন অর্থাৎ আজকে, আগামীকাল এবং পরশুদিন বৈঠক করবেন। আগামীকাল বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে মতামত জানতে চাইবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে তাদের যে মতামত তার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবে। এছাড়াও প্রশাসনের যারা কর্তারা রয়েছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তাদের সঙ্গে বৈঠক করবে। ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ নির্বাচন কমিশনের বেশ কয়েকজন আধিকারিক এবং মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে 13 জন আধিকারিক টিমে রয়েছেন। আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক হওয়ার কথা। রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গেও বৈঠক করবেন কমিশন। অন্যদিকে জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের বেঞ্চ মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে 13 জন আধিকারিক টিমে রয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দামামা বেজে গিয়েছে লোকসভা ভোটের। কারণ কলকাতায় 3 কোম্পানি কেন্দ্র বাহিনী, এই মুহূর্তে আপনাদের সামনে 4 জায়গার ছবি তুলে ধরছি। একদিকে কলকাতা, অন্যদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে কৃষ্ণগঞ্জ এবং ময়নাগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতায় 3 কোম্পানি কেন্দ্র বাহিনী 3টি ডিভিশনে মোতায়েন হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, বেশ কয়েকটি জায়গায় রুটমার্চও হয়েছে। আজও আগামীকাল রুটমার্চ হয়েছে। আজকে রুটমার্চ বিভিন্ন জায়গায় হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আলিপুরদুয়ারে 2 কোম্পানি কেন্দ্র বাহিনী, আলিপুরদুয়ার শহরে 1 কোম্পানি এবং ফালাকাটার 1 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন। চারদিক এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।